আরেকটি নিউজ এসেছে গত 4-5 দিন আগে মেবি, সেটা হচ্ছে সাংবাদিক দুলাল খান আছে। দুলাল খান, হ্যাঁ, এটা আপনি ভালো পয়েন্ট বলেন, আমিও দেখছি, বলেন আপনি। হ্যাঁ, দুলাল খান আছে 71 টিভিতে, যেহেতু লাইভে আছেন কিনা আমি জানি না, আমি আসলে নামগুলি মেনশন করতে লাইভে না আমি। আচ্ছা, আপনি পরে কেটে গেছে। হ্যাঁ, তো 71 টিভিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন দুলাল খান। দুলাল খান হচ্ছে সেই সময়কার অনেক সিনিয়র একজন সাংবাদিক, খুব কাছের সাংবাদিক ছিলেন, কাছের মানুষ, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। তো উনি কিন্তু যেই সাক্ষাৎকার দিয়েছেন তাকে কিন্তু মনে হচ্ছে না শাবনূর কিন্তু কোন দায় এড়াতে পারে। মানে উনি বলতেছিল শাবনূর নাকি কথাগুলা শাবনূর সেই কথাগুলি সামিরাকে ফোন দিয়ে সাথে সাথে জানিয়ে দিত, শুটিং এ যাচ্ছে বা বাসায় যাচ্ছে, এটা করছে সেটা করছে, মাসে যাই করছে সেটা আবার সামিরাকে জানাই দিত, সেটা আবার ক্যাসেট বাজিয়ে শোনাতো। হ্যাঁ, একটা অডিও রেকর্ড করে সেটা শোনাইতো। তো স্বাভাবিকভাবে একজন ওয়াইফের মধ্যে তো এটা, তো শাবনূর এটার দায় কোনোভাবেই এড়াইতে পারে না। আচ্ছা, ও কি এটা বয়স কম ছিল বুঝে না এটা করছে, না ফান করে করছে, কি মনে হয়? এটা সম্বন্ধে আসলে বলতে গেলে শুধু এক কথাই বলি, বয়স কম ছিল হয়তো বা শাবনূর সেটা বুঝেনি, মজার ছলে করেছে কিনা আমি জানি না, এটা নিয়ে আসলে আমি খুব বেশি একটা মন্তব্য করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা যেটুকু অনলাইনে ঘাটাঘাটি করি, অনেকটা শাবনূরের দিকে চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, যে শাবনূর সাথে একটা অ্যাফেয়ার ছিল, সেটা থেকে মানসিক অশান্তি এবং সেটা থেকে আত্মহত্যা, এটাকে কিভাবে দেখছেন? জুড়ি তো সব জায়গায় থাকে, শাহরুখ খান, কাজল থাকতেই পারে, কিন্তু এটাকে শাবনূরের সাথে মিশিয়ে ফেলা বা ওর দিকে ঢেলে দেওয়া, জুটি প্রথা এটা যুগের পর যুগ ছিল, আছে এবং থাকবে যতদিন চলচ্চিত্র থাকবে। এখন একজনের সাথে কাজ করতে গেলে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, যেভাবেই হোক সম্পর্ক হতেই পারে। তো এইটা আসলে জেলাসি করার কিছু নেই। সালমান শাহর ওয়াইফ সামিরার বোঝা উচিত ছিল সে সেই সময়কার টপ ক্রেজদের মধ্যে একজন, এবং টপ ক্রেজই বলা যায়। তো তার সাথে কাজ করবে, তার সাথে মিশবে, তার সাথে আউটডোরে শুটিং এ যাবে, সেটাই স্বাভাবিক। এখন এইটা নিয়ে যদি ফ্যামিলিতে অশান্তি করে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা ভয়কে জয় করেই কাজ করছি। আমরা এই মুহূর্তে যেভাবে কাজ করছি, পরিবার পরিজন ফেলে রেখে, দেখেন একটা এত বছর পরে এই মৃত্যু রহস্যটা উদ্ঘাটন করার জন্য যে আমরা কাজগুলি করছি, তো এইটাকে কিন্তু আমরা সব ভয় ফেলে রেখেই কাজ করছি। আমাদের কিন্তু মানে হুমকি আসবে না বা আসে না, ব্যাপারটা এরকম না। এসেছে, কয়েকজনের মধ্যে এসেছে, হয়তো আমাকে পাচ্ছে না বা আমাকে কোনোভাবে খুঁজে পাচ্ছে না, বিধায় আমাকে দিচ্ছে না, কিন্তু যাদেরকে খুঁজে পাচ্ছে তাদেরকে কিন্তু অলরেডি দিচ্ছে। সিলেট থেকে আমাকে একজন জানাইলো, আমাদের সিলেটের একটা ছেলে আছে, হিরো কবিতা নাম, টাইটেল নেম, তো ওকে কিন্তু অলরেডি আমরা যতটুকু শুনেছি, ওর সাথে কথা হয়েছে, ওকে আঘাতও করা হয়েছে। এখন ও বলছে এটা দুষ্কৃতিকারীরা করেছে, সালমান শাহ হত্যার সাথে যারা জড়িত, এবং এরকম কেউ, কারণ সে পেজে, তার পেজ আছে, সে লেখালেখি করে। আচ্ছা, যেমন আরেকটা কথা বলবো, যেহেতু আপনি এই হত্যা মামলার যে চূড়ান্ত রায় হওয়ার জন্য আন্দোলন করছেন, আপনিও প্রথম সারির, তাহলে আপনারা অনেক খবরই জানেন, আমরা অনলাইনে অনেক খবর দেখছি। ফার্স্ট অফ অল হচ্ছে আবুলকে নিয়ে অনেক কথা হচ্ছে, আবুল, ডলি, মনোয়ারা, সেদিনের পর থেকে তারা তিনজনে নিখোঁজ, এটা কি কিভাবে দেখছেন? অবশ্যই তারা জড়িত, না হলে তারা তো নিখোঁজ হওয়ার কথা না। এবং যেদিন 6 সেপ্টেম্বর রাত থেকে তারা কিন্তু নিখোঁজ, 6 সেপ্টেম্বর থেকে 3 জন, মানে ওই বাসায় সেই মুহূর্তে আমরা যতটুকু খবর নিয়েছি, সালমান শাহ পরিবার থেকে নিয়েছি খবর, তারা সেই মুহূর্তে ওই বাসায় ছিল। সেই হত্যা হওয়ার পর থেকে তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। এবং দেখেন, কিছুদিন আগেও কিন্তু, কয়েক বছর আগেও কিন্তু একটা ভাইরাল হয়েছিল, এক মহিলা রুবি কিন্তু কিছুদিন আগেও একটি বক্তব্য লাইভে বলেছিল যে সালমান শাহর হত্যা মামলায় তারা সরাসরি জড়িত। পরবর্তীতে সে আবার হয়তোবা যে কোনো কারণে তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বিধায় হয়তো আমরা ধরে নিয়েছি সে স্টেটমেন্ট উইথড্র করেছে। কারণ যত কিছুই হোক, কেউ কখনো বলবে না ভাই আমি এই হত্যা করেছি, কোনো পাগলও সহজে বলবে না যে আমি এই হত্যা করেছি, আমার স্বামী হত্যা করেছে এবং আমরা এই হত্যার সাথে জড়িত। উনি কিন্তু সরাসরি স্টেটমেন্ট দিয়েছে। তারপরেও দেখেন, রুবি বলেন, রিজভি বলেন, ওরা আছে দেশের বাইরে, কিন্তু যারা দেশের ভিতরে আছে, সামিরা কিন্তু এবং ডন খলনায়ক, 20 তারিখে যেদিন মামলার রায় হয়েছে, যেটি হত্যা মামলা রূপান্তর করার আদেশ দিয়েছে মাননীয় কোর্ট, জজ কোর্ট, সেদিন থেকে কিন্তু আপনার সেদিন পর্যন্ত সামিরা এবং ডন বিভিন্ন সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, বিভিন্ন ভক্তদেরকে কমেন্টস করেছে, এবং উনি সামিরা সবসময় ভক্তদের কমেন্টস করেন, উনি কিন্তু সবসময় থাকেন, অনলাইনে থাকেন, এবং আমাদের ভক্তদেরকে উনি সবসময় নক করেন। উনি স্টাবলিশ করতে যায় সালমান শাহ তোমাদের ভাই, তোমাদের নায়ক আত্মহত্যা করেছে, উনি এস্টাবলিশ করেন। একজন সিনিয়র আর্টিস্ট, ওনার নাম হচ্ছে কাকলি ম্যাম, ওনার অনেকগুলো বক্তব্য ভাইরাল হয়েছে, আমার চ্যানেলও আছে। উনি বলতেছিলেন যে একটা মানুষ যখন আত্মহত্যা করে সেন্টিমেন্টালি করে, সে যখন হাতের কাছে যা পায় তা দিয়ে করে, কিন্তু একেবারে দড়ি কিনে নিয়ে এসে আত্মহত্যা করা, এটাকে কিভাবে দেখেন? দড়ি কোথায় পাইলেন সেদিন? দড়ি কেনার সময় কেউ দেখে নাই, বা এটা নিয়ে কি বলবেন? দেখেন, একটা মানুষ যখন আত্মহত্যা করবে তখন কিন্তু
তার আগে থেকে কিন্তু তার মধ্যে একটা স্ট্রেস কাজ করবে বা একটা ধরেন বিষণ্ণতা কাজ করবে। সালমান শাহ যেদিন মানে যা বলা হচ্ছে যে মারা গিয়েছে, আত্মহত্যা করেছে অথবা হত্যাই করা হয়েছে, মানে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তার আগের দিন রাত্রে 5 সেপ্টেম্বর রাত্রে 11টা থেকে 11:30 পর্যন্ত উনি কিন্তু ডাবিং রুমে ছিলেন। প্রেম পিয়াসী ছবির রেজা হাসমত পরিচালক ছিলেন। রেজা হাসমত ভাইয়ের সাথে কিন্তু আমরা কথা বলেছি, যে উনি মানববন্ধনে ছিলেন এবং আজকের প্রোগ্রামে কিন্তু উনি আছেন আমাদের সাথে। তো উনি কিন্তু বলেছেন সালমান শাহ যখন ডাবিং শেষ করে 11টা থেকে 11:30টার দিকে তার সেই ডালামেলা গাড়িটি নিয়ে ছুটে যায়, তখনও তার মধ্যে সেই ক্রেজিনেসটা কাজ করে না। একটা পয়েন্ট দেখেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দেখেন, সালমান শাহ যদি আত্মহত্যাই করতে চাইতো, যেটা ওই যে কাকলি ম্যাডাম বলেছেন একজন সিনিয়র আর্টিস্ট, যে উনি রশি নিয়েছে, এই করেছে সেই করেছে, সালমান শাহ আপনারা সাংবাদিক ভাইরা তুলে ধরবেন, কিছু বিষয় আছে তুলে ধরবেন। আপনি দেখেন সালমান শাহর কাছে কিন্তু একটি তার নিরাপত্তার স্বার্থে একটি লাইসেন্স করা বন্দুক ছিল। তিনি তার নিরাপত্তার স্বার্থে শেষের দিকে একটি বন্দুক রেখেছিলেন। তিনি কিন্তু তার বন্দুক দিয়ে আত্মহত্যা করতে পারতেন, তিনি কিন্তু করেননি। উনি খুব হাই স্পিডে গাড়ি ড্রাইভিং করতেন, সেভাবে করেও সে একটা অ্যাক্সিডেন্ট করতে পারতো। হ্যাঁ, যেভাবে হোক অনেক ছিল। ওনাকে কেন ওই ফ্যানের মধ্যে ঝুলতে হবে? আর ফ্যানের মধ্যে ঝুলার যে বিষয়টা একটি খুব হাস্যকর একটি আলামত। দেখেন, কারণ হচ্ছে কি, সেই যে রশিগুলি দেখা যাচ্ছে সেই সময়কার আপনারা ফুটেজ দেখেন, ছবি দেখেন, দেখেন ছোট্ট একটা রশি। সালমান শাহর মতো একটা সুঠামদেহ, খুব সুন্দর একটা ফিটনেস, উনি বডি বিল্ডার ছিলেন না কিন্তু খুব সুন্দর একটা ফিটনেস ছিলেন। তারপর ওজন তো ছিল, ওজন ছিল তার, হাইট, শরীরের যে ফিটনেস অনুযায়ী। উপরে যে ফ্যানের উপরে যে বাটিটা থাকে, সেই বাটিটার কিছু হইলো না, একটা পাখা পাখা হইলো না। এটা আমরা ফুটেজ দেখে বলি, ভাই আমরা তো ওখানে ছিলাম না, আমি ওইভাবে বলবো না, অনুমান করা যায়। তো এটা খুবই হাস্যকর যে উনি ফ্যানে ঝুলে। আর সবচেয়ে আরেকটি বড় বিষয় হচ্ছে আইনের মধ্যে আছে, আমি যদি ভুল না করি, যদি কেউ আত্মহত্যা করে থাকেন তার লাশ প্রশাসনের উপস্থিতিতে নামানো হবে। সেই লাশ থানায় ফোন দিতে হবে এবং প্রশাসনের উপস্থিতিতে, পুলিশের এবং প্রশাসনের উপস্থিতিতে ছিলাম। কেউ কি বলতে পারবে, একমাত্র সামিরা বা ওই 2-1 বাদ কেউ বলতে পারবে সালমান শাহকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখেছে? কেউ বলতে পারবে না, কেউ বলতে পারে না, এবং পুলিশও বলতে পারে না। একমাত্র সামিরাই শুধু বলে তাকে ফ্যানে থেকে ঝুলানো। তো এই দায় কি সামিরা কোনোভাবে এড়াইতে পারে? আরেকটা কথা অ্যাড করবো আপনার সাথে, যদি আত্মহত্যাই হয় তাহলে আবুল, মনোয়ারা এবং ডলি পালালো কেন? তারা তো ফেস করতে পারে নিজেদেরকে। হ্যাঁ, আত্মহত্যা করছে আমরা দেখেছি। আবুল, মনোয়ারা, ডলি হয়তোবা তারা রাজসাক্ষী কিন্তু হইতে পারতো, তারা কিন্তু রাজসাক্ষী একটা হইতে পারতো যে হ্যাঁ আত্মহত্যাই করেছে, আমরা দেখেছি, আমরা বলতে পারছিলাম, আমরা সার্ভেন্ট, হাউস সার্ভেন্ট। কিন্তু তারা কিন্তু পালিয়ে গিয়েছে। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে বিধায় তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, বিধায় তারা আসলে গরিব মানুষ, তারা পালিয়ে গেছে। আরেকটা বিষয় বলি, 20 তারিখ যেদিন মামলা হইলো তারপর থেকে কিন্তু সামিরা ডনকেও পাওয়া যাচ্ছে। সামিরা তার কয়েকদিন আগেও চ্যালেঞ্জ করেছে এটি আত্মহত্যা, এই সেই একদম একদম। ডন তার 1 সপ্তাহ বা 10 দিন আগে কিন্তু একটি গণমাধ্যমে বলেছিল যে আমি চ্যালেঞ্জ করছি, আমি প্রেস ক্লাবে বসে বলবো, আসেন নীলা চৌধুরী, যে আমরা আপনাকে বলবো যে আত্মহত্যা না, আমি চ্যালেঞ্জ করছি। তো যদি এতই চ্যালেঞ্জ, এতই সাহস থাকতো, আপনি তারিখের পরে কেন পালিয়ে গেলেন? আচ্ছা, আমি একটা কথা বলবো, সালমান শাহ বা নীলা চৌধুরী ম্যাম 29 বছর অনেক উনি যুদ্ধ করছে, সাথে আপনারা আছেন, মাঝে মাঝে ওনার চরিত্র হনন করা হচ্ছে, এটা কিভাবে দেখবেন আপনি? দেখেন, আমি যখন একটি ক্রাইমের সাথে জড়িত হয়ে যাব, স্বাভাবিকভাবেই আমাকে যখন আমার দিকে আঙ্গুল তোলা হবে, আমি আরেকজনকে দেখে এটা বাইপাস করার চেষ্টা করব। তো নীলা চৌধুরী ম্যাডাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং তার ফ্যামিলি স্ট্যাটাস আপনারা খোঁজ নিয়ে দেখবেন, চৌধুরী বংশের লোক, এবং তারা সেই সময়কার মানে ম্যাজিস্ট্রেট তার ফ্যামিলিতে, এবং আমাদের সালমান শাহের বাবা কমরুদ্দিন চৌধুরী একজন বড় অ্যাডভোকেট ছিলেন। তো যেই ফ্যামিলি থেকে উনি এসেছেন, চরিত্র হনন করাটা জাস্ট মাত্র এটাকে একটা ডাইভার্ট করা, মানে দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্য এই ধরনের কিছু কথাবার্তা কুৎসা রটনা হয়। আপনারা তো সারা দেশে মানববন্ধন করছেন, পরবর্তী পদক্ষেপ কি হবে আপনাদের? পরবর্তী পদক্ষেপ, আমরা সারা দেশে মানববন্ধনটা শেষ করব এবং পুলিশি যে কার্যক্রম আমরা অবজার্ভ করতেছি, অবজার্ভ করি, কারণ যেহেতু তারাও আমাদের সাথে কথা বলছে, পুলিশের যে মামলার আয়ু আছেন ওনার সাথেও আমাদের ভক্তদের কথা হচ্ছে, আমরা রেগুলারই যোগাযোগ করছি, থানায় যাচ্ছি, সব খোঁজ খবরই রাখছি। তো ওনাদের যে বক্তব্য, ওনারা আপ্রাণ চেষ্টা, এটা ওনাদের বক্তব্য, ওনারা আপ্রাণ চেষ্টা করছে এবং ওনারা বলছে ভাই দেখেন আপনারা 20 তারিখ রাতে মামলা হয়েছে, আমরা কিন্তু 21 তারিখেই ইস্কারুন প্লাজায় তদন্তের জন্য চলে গেছি, এবং সেই তদন্তের সময় আমরা বাইরে ছিলাম, কিন্তু আমরা কিন্তু ইস্কারুন প্লাজায় গিয়েছিলাম। 29 বছর পর সেখানে কি পাবে, আপনার কাছে কি মনে হয়? আসলে তো কিছু পাবে না, তারপরে যেহেতু সেই জায়গায় অবস্থান করেছিল, আমাদের সামনে যেটা হয়েছে মামলার আয়ু, ওই যারা ওই বাসায় ছিল এবং যে প্রতিবেশী, তাদের একটা ধরেন ইনভেস্টিগেশন কথাবার্তা নেওয়ার চেষ্টা করেছে তারা। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।